শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে। তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করতে চায় কিছু মহল। জনগণ তা হতে দেবে না। উপমহাদেশের অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন বিএনপির মহাসচিব। সোমবার শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায় ঘিরে আতঙ্কের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। কেউ নৈরাজ্যের চেষ্টা করলে প্রতিরোধের হুঁশিয়ারি দেন তিনি। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। তিনি অভিযোগ করেন, রাজনীতিতে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় নির্বাচন। আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। কিছু মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার রায় ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই রায় ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার বাহিনীগুলো কিন্তু সবাই ওরকম ভাবে প্রস্তুত আছে, আমরা সবাই প্রস্তুত আছি। রায়ের মাননীয় ইসেরা কি বলে ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তাদের কার্যকরী হবে, এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে। বিশৃঙ্খলা ঠেকাতে অনেক তারা পুরোটা প্রস্তুত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে মার্চ ফর যমুনা কর্মসূচি থেকে সরে এসেছে জামায়াত সহ ৮ দল। দুপুরে রাজধানীর মগবাজারে যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান নেতারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে জন আকাঙ্ক্ষা অর্ধেক পূর্ণ হয়েছে। জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ঘোষণায় যে সংশয় তৈরি হয়েছে তা সরকারকেই দূর করতে হবে। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া ইতিবাচক, তবে একটি দলকে খুশি করার জন্য প্রশাসনের রদবদল করা হচ্ছে বলে মন্তব্য করেন গোলাম পরোয়ার। প্রধান উপদেষ্টাকে কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হওয়ার আহ্বান জানান তিনি। জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে, এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলব, এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম। গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে, তার অনেক সংস্কারের ব্যাপারে একটি দল বিরোধিতা করেছিল। রাষ্ট্রপতির নামে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারির ঘোষণা বর্তমান সংবিধানকে কার্যত অস্বীকার করার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, রাষ্ট্রপতির নামে এমন সাংবিধানিক আদেশ জারির কোনো সুযোগ নেই। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, এভাবে আদেশ জারির ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকার নতুন করে সাংবিধানিক বিতর্ক সৃষ্টি করেছে। রাষ্ট্রপতির নামে জারি করা আদেশটি অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ও ক্ষমতার বাইরে বলেও মন্তব্য করেন এই নেতা।
এ ধরনের সিদ্ধান্তে উচ্চ আদালতে চ্যালেঞ্জ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পথ ভবিষ্যতে সাংবিধানিক কর্তৃত্ববাদ ফিরে আসারও সুযোগ বাড়াতে পারে বলেও জানান সাইফুল হক। বলেন, এই উদ্যোগ ভবিষ্যতে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতীক পার্লামেন্টকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের বিপজ্জনক নজির হিসাবে ব্যবহৃত হতে পারে। রাষ্ট্রপতির নামে কোনো আদেশ জারি করবার বিধান আমাদের বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে নাই। একটা সংকট উত্তরণের জন্য এমন একটা পদ্ধতি আপনি গ্রহণ করেছেন যেটা সাংবিধানিক এখতিয়ারের বাইরে, এবং এটা করতে যে আপনি বাস্তবে এই আদেশটাকে সংবিধানের উপরে স্থান দেওয়া হলো কিনা, সংবিধানকে প্রকারান্তরে আপনি অস্বীকার করছেন কিনা ইত্যাকার গুরুতর প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 1/3 নতুন প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। 237 জনের যে তালিকা ঘোষণা করা হয়েছে তা বিশ্লেষণে দেখা যায় প্রথমবার ভোটে লড়বেন 96 জন। তাদের মধ্যে 86 জনই তরুণ। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, যোগ্যতা ও জয়ের সম্ভাবনা দেখেই মনোনয়ন দেওয়া হয়েছে তরুণ প্রার্থীদের। নওগাঁ 3 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলে হুদা বাবুল। এবারই প্রথম নির্বাচনে লড়ছেন তিনি। ভোটের মাঠে নতুন হলেও রাজনীতিতে সক্রিয় দীর্ঘদিন। মহাদেবপুর বাদলগাছির জনগণের সমর্থন নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বাবুল। রাজনীতিতে আমি পুরাতন, হ্যাঁ বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে, ধানের শীষের প্রার্থী হিসেবে আমি নতুন। আমি জনগণের সাথে ছিলাম, পাশে ছিলাম, কোভিডের সময় ছিলাম, বন্যার সময় ছিলাম, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ছিলাম। এই আসনটা বিএনপিরই ঘাঁটি এবং আমি কোনো চ্যালেঞ্জ, সেরকম কঠিন চ্যালেঞ্জ দেখছি না। আমার মনে হয় একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাবুলের মতো প্রথমবার জাতীয় নির্বাচন করতে যাচ্ছেন আরও 95 নেতা। জনসমর্থন পেতে নিয়মিত গণসংযোগে ব্যস্ত তারা। দল আমাকে প্রথমবারের মতন এখানে নমিনেশন দিয়েছেন। আশা করছি যে আমরা খুব সহজে এখানে বিজয় অর্জন করতে পারবো। 237 আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে 86 জনই তরুণ। নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন নির্বাচনী এলাকায়। যেটা আমরা জেনজি বলছি, এবং সেই সাথে যুবকরা একটা বড় অংশ যেটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, এবং তাদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের মতো যারা তরুণ প্রজন্মের, যারা আমরা প্রতিনিধিত্ব করছি বিএনপির, আমরা চেষ্টা করছি জনগণের সাথে মিশতে। রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনের মধ্যে 12টিতেই নতুন প্রার্থী দিয়েছে বিএনপি। রাজশাহী বিভাগের 39 আসনের মধ্যে নতুন প্রার্থী 16। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 10 আসনে নতুন মুখ। ঢাকা বিভাগের 70 আসনের মধ্যে নতুন প্রার্থী 21। বিএনপি তরুণ এবং পুরান সকল মিলে বিএনপি 83 জনের মতো তরুণ প্রার্থী বা 80 জন, যাই হোক এর মধ্যে তো আরো বেশিও হওয়ার কথা, কোনো অসুবিধা নেই। এখানে এই দলটা তরুণ এবং বয়োজ্যেষ্ঠ মিলেই দলটা, অতএব সেইভাবেই যেখানে যেই আসনে উপযুক্ত, যার পাশ করার সম্ভাবনা বেশি, সেইভাবে কিন্তু চয়েস করা হয়েছে। তরুণরা নির্বাচিত হয়ে সংসদে গেলে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। আগামী ফেব্রুয়ারি মাসে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভোট নিয়ে মানুষের ধারণা পরিষ্কার নয়, তাই এটি যেন নির্বাচন কমিশনকে সমালোচনার মুখে না ফেলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ইসির সাথে সংলাপে রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচনে পেশি শক্তির প্রভাব বন্ধে তফসিলের পরই কঠোর হতে হবে কমিশনকে। সিইসির আশা, সব দল আচরণবিধি মানলে ভালো নির্বাচন সম্ভব। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইসির আয়োজনে ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনের শুরুতেই হট্টগোল বাধে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট হাসনাত আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের বিভক্ত অংশ সংলাপে গেলে তাদের বেরিয়ে যেতে বলে কমিশন, যদিও দলের নিবন্ধন নিজেদের দাবি করেন হাসনাত আমিনী অংশের নেতারা। রোববার সকালের পর্বে সংলাপে অংশ নেয় 6টি দল। নির্বাচনে পেশিশক্তি বন্ধে কিছু পরামর্শ দেন তারা। একজন যোগ্যতা সম্পন্ন মানুষের পক্ষে, আমরা ইউনিভার্সিটিতে পড়েছি যে রাজনীতি হচ্ছে সমাজ সেবার সবচেয়ে উত্তম মাধ্যম।
কিন্তু এখন সমাজসেবা করার সুযোগ নেই। নির্বাচনের আগে যৌথ বাহিনীর অভিযান করে অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা। বিকেলের পর্বে 6টি দলের কথা থাকলেও অংশ নেয়নি তৃণমূল বিএনপি। গণভোট যেন নির্বাচন কমিশনকে সমালোচনার মুখে না ফেলে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। যতই ভোট কাছাকাছি আসে তখন নির্বাচন দূরে চলে যায়। সামনে আছে কি ওসি, ডিসি, আর কি আছে আর একটা এসপি। গণভোটটা যে ওদিন করবেন, কিসের উপরে করবেন? দেশের মানুষ জানে, যিনি ভোট দেবেন তিনি জানে যে এই বিষয়ের উপরে গণভোট। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে দলগুলোর আচরণবিধি মানার বিকল্প নেই বলেন সিসি। আচরণবিধি বানিয়েছে, সেটা পরিপালনে আপনাদের সহযোগিতা চাওয়া, আর হলো একটা সুন্দর নির্বাচনের কথা আমরা সবাই বলছি। আইন কানুনগুলো রাজনৈতিক সিদ্ধান্তে হয়, যখন হয় তখন আমরা বাস্তবায়নকারী হিসাবে আমরা আবির্ভূত হয়ে সেভাবে এটা চলে আসছে আর কি। ইসি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চায় না বলেও মন্তব্য করেন সিসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সচল হতে যাচ্ছে বেক্সিমকো টেক্সটাইলের কার্যক্রম। চলতি মাসেই জনতা ব্যাংক ও জাপান ভিত্তিক প্রতিষ্ঠান রিভাইভালের সাথে ত্রিপাক্ষিক চুক্তি সই হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে 25,000-এর বেশি শ্রমিক আবারও কাজে ফেরার সুযোগ পাবে বলেও জানানো হয়, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কর্মসংস্থান পুনরুদ্ধারের উদ্যোগ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি ইকোমিলিও এই প্রকল্পে প্রায় $2 কোটি বিনিয়োগ করবে, যা পরে $10 কোটি পর্যন্ত হতে পারে। এদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী আসছে ডিসেম্বর থেকে উৎপাদন শুরু হলে 2027 সালের মধ্যে বছরে $500 কোটি মুনাফা অর্জন সম্ভব হবে বলে আশা করছে রিভাইভাল। বাংলাদেশ সরকার এই চুক্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই দিন হাসপাতালে ভর্তি 1139 নতুন রোগী। এ নিয়ে চলতি বছর মৃত্যু হয়েছে 336 জনের, আর হাসপাতালে মোট ভর্তি 84,997। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে মারা যান। ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 জন, আর অপরজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে। আর হাসপাতালে ভর্তি 1139 জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে 181 জন, চট্টগ্রাম বিভাগে 141 জন, ঢাকা সিটি কর্পোরেশন এলাকার বাইরে 246 জন, ঢাকা উত্তর সিটিতে 182 ও ঢাকা দক্ষিণ সিটিতে 118 জন, খুলনা বিভাগে 119 জন, ময়মনসিংহ বিভাগে 96 জন, রাজশাহী বিভাগে 46 জন, রংপুর বিভাগে 9 এবং সিলেট বিভাগে 1 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এরই সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।